যে পুলিশ তো মোতায়েন করেই, এটা এটা সেনাবাহিনী মোতায়েন করা এটা তো নতুনত্ব বিষয়। এবং আওয়ামী লীগ একটা বিরাট ভীতিকর পরিস্থিতি তৈরি করে রেখেছে সরকারি দলের মনে, বিরোধী দলের মনে। তারা আওয়ামী ফোবিয়ায় ভুগতেছে, আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ, চারিদিকে শুধু আওয়ামী লীগ দেখতেছে। এই নিষিদ্ধ হচ্ছে যে কাগজে নিষিদ্ধ। এই কাগজে নিষিদ্ধ, এটা যদি প্রমাণ হয় 18,000 পুলিশ নিয়োগ দিতে হয় তার প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনি প্রতিরোধ করার জন্য। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে দেশজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকায় মোতায়েন করা হয়েছে 18,000-এর বেশি পুলিশ সদস্য। কয়েকটি এলাকায় সেনাবাহিনীও দায়িত্ব পালন করছে। একই সময়ে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট জাতীয় নাগরিক পার্টি এবং রাজপথে কর্মসূচি ঘোষণা করেছে। প্রশ্ন উঠছে, সরকারের মাত্র 4 মাসের মাথায় কেন আবার বিপ্লবের কথা? এটি কি সত্যি জন অসন্তোষের প্রতিফলন, নাকি রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল? বিএনপি জামায়াতের দীর্ঘদিনের জোট কেন এখন মুখোমুখি অবস্থানে? আর আওয়ামী লীগের নিষিদ্ধ রাজনীতিকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, সেটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কত বড় চ্যালেঞ্জ? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আজ। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আপনি কোন আইনে তাকে করে দেন, নিষিদ্ধ করেন, আপনার সেটা আপনি তার বিচার ছাড়া তাকে তো নিষিদ্ধ করতে পারেন না, তাই না? তো এমন একটা পরিস্থিতিতে আওয়ামী লীগ তার ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে। সরকারি কার্যক্রম যেভাবে আমরা দেখছি তাতে তো মনে হয় যেন তারা এর মধ্যে সফল হয়ে গেছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী 23 জুন, এটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কোন দিন যে চলে গেছে কেউ টেরই পায় নাই। কিন্তু সফলতা ওই দিক থেকে যে তাদের যে জন্মদিন এটা স্মরণ করাই দিয়েছে। এটা আমার মাথায় ছিল না যে আওয়ামী লীগের 23শে জুন আওয়ামী লীগের জন্মদিন, এটা আওয়ামী লীগের 17 বছরের কারো মাথায় ছিল না। কিন্তু এখন এমন ভাবে আসছে যে আওয়ামী লীগের জন্মদিন সবাই মনে করতেছে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল, আওয়ামী লীগের উপর একটা মানবিক বিপর্যয় এসছে, আওয়ামী লীগের উপর একটা টর্চার চলতেছে সরকারি তরফ থেকে। আবার সেই টর্চারের মাত্রা এমন পর্যায়ে গিয়েছে যে পুলিশ তো মোতায়েন করেই, এটা সেনাবাহিনী মোতায়েন করা এটা তো নতুনত্ব বিষয়। এবং 6 জেলায় সেনা মোতায়েন হয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে 5 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজেপি এবং সেনাবাহিনী দুটো একসাথে দিয়েছে এবং আরো কি করেছে, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে এই কয়দিনের জন্য, আপনার 22 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। নিশ্চয়ই আপনি অবগত আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেমনটি বলেছেন আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই, আওয়ামী লীগ একটি মাফিয়া সংগঠন। সেটা স্বরাষ্ট্রমন্ত্রী তার রাজনৈতিক বক্তৃতা সেটা দিতে পারেন, কিন্তু জনগণ সেটা কিভাবে নিচ্ছে? আওয়ামী লীগ যদি নাই থাকে, আওয়ামী লীগের যদি অস্তিত্ব না থাকে, তাহলে এত আয়োজন কেন? সবচেয়ে যেটা আমাকে আশ্চর্য করেছে, আপনি এটা উল্লেখ করেছেন যে সরকারি দল তার প্রতিপক্ষকে দমন করার জন্য রাষ্ট্রীয় মেশিনারিজ নিয়োগ করে, কিন্তু এই প্রথম দেখতেছিলাম যে সরকারি দল একটা গৃহপালিত বিরোধী দল, যেটা ভাই ভাই বিরোধী দল হিসেবে স্বীকৃত এবং একটা একতরফা ইলেকশনের মাধ্যমে এসেছে, তারাও আবার রাস্তায় নামছে কালকে 23 তারিখে ভিন্ন নাম দিয়া এবং ঢাকা শহরে। তার মানে আপনি দেখেন সরকার কত আরামে আছে যে তার কিছু করতে হয় না রাজপথে, তার জন্য লাঠিয়াল বাহিনী হিসাবে জামাতে ইসলাম এবং তার সহযোগী এনসিপি আদার যেগুলো থাকে, জামাতের ABC টিম যেগুলো আছে, যেগুলো বলবেন ABCD যা আছে সবগুলো আবার রাস্তায় নামতেছে। বিরোধী দলকে কেন যেদিন সরকার স্ট্রিম রোল চালাবে বলে ডিসিশন নিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ কোথাও উঠতে পারবে না, বসতে পারবে না, সেই কোনো কর্মসূচি পালন করতে পারবে না, কারণ আওয়ামী লীগকে এখন নিষিদ্ধ। স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বলেছেন, খুবই সরকার তো একটা যুক্তি দিয়ে এটা করতে যাচ্ছে। বিরোধী দল কোন যুক্তিতে 23 তারিখ রাস্তায় নামতেছে? তার বিরোধী দল তাহলে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য নামতেছে। এনসিপি তো সুনির্দিষ্টভাবে বলেছে যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে তারা কাল মাঠে থাকবে এবং তারা বলেছে যে কোনো তৎপরতা মোকাবেলায় আগামীকাল মঙ্গলবার মাঠে থাকার ঘোষণা দিয়েছে তারা। তার মানে সরকার এর থেকে বড় লাঠিয়াল বিরোধী দল বাংলাদেশ কোথায় পেয়েছে? কেন দেখছেন? আরে সরকারের ইন্ধন কেন? সরকারের দালাল, সরকারের ইন্ধনের তো দরকার হয় না। কারা সরকারের দালাল? বিরোধী দল, এমন একটা বিরোধী দল যে সরকারের দালালির জন্য রাস্তায় নেমে যাচ্ছে। তার মানে হচ্ছে যে এটা সরকারকে দেখানো, পাবলিককে দেখানো, দেখো আমরা কিন্তু একটা পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসি নাই, আমরা একটা সহি ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় এসেছি এবং আমরা একেবারে সহি বিরোধী দল। সো আমাদেরকে কিন্তু এভাবে ট্রিট করো না। ওনারা সংসদে মিউ করবেন, সংসদের বাইরে এসে আবার বক্তৃতা দেবেন, আবার পার্সোনাল বক্তৃতা অনুষ্ঠানে আবার ভাই ভাই করবেন। এবং আবার সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে জামায়াত আমির এটাও বলেছে যে আমাদের খুব গরম বিরোধী দল ভাববেন না।
না, গরম বিরোধী দল হওয়ার দরকার নেই। আমি গরম বিরোধী, গঠনমূলক বিরোধী দল। আপনি কোন গঠনমূলক কাজ করছেন? আপনি সংসদে এই পর্যন্ত জনগণের যে স্বার্থ সংশ্লিষ্ট কোন বিষয়টা নিয়ে আলাপ করছেন? দু একটা আপনি আমার উদাহরণ দেন যে আমরা এই বিষয় নিয়ে আলাপ করেছি। আপনি কোনো কিছু আলাপ করেন নাই। আপনি সেই এক রেকর্ড বাজাচ্ছেন, সংস্কার আর গণভোট, যেটাতে বাংলাদেশের মানুষের কোনো মাথা ব্যথা নাই। আপনারা এটা করছেন কি জন্য? আপনারা সেখানে আরো বড় কিছু সিট পাওয়ার জন্য, আপনাদের সুবিধার জন্য, যেটা সরকারি দলও পাত্তা দেয় না, জনগণও পাত্তা দেয় না। জনাব আনিস আলমগীর, সংসদে প্রতি মিনিটে ব্যয় হয় 2,72,000 টাকা, যেমনটি আসলে অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান সুনির্দিষ্টভাবে তুলে ধরেছে যে সংসদে গঠনমূলক আলোচনার বাইরে যে পর্দা, ওয়াশিং মেশিন, ওভেনের আলোচনা হচ্ছে। এবার আমরা কখনো দেখছি যে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দাবি করা, পরে দেখা যাচ্ছে যে বেরিয়ে আসছে যে তার বাবা এখনো জীবিত আছে, মোতাবিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। এই যে অপ্রাসঙ্গিক আলোচনার ভিড়ে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো কি হারিয়ে যাচ্ছে? হারিয়ে যাচ্ছে, কারণ জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো তো তখনই আলোচনা হবে যখন সংসদটা সংসদের মতো কাজ করবে। এখানে কেন করছে না? কারণ আপনি একই আদর্শ বা সিমিলার আদর্শ নিয়ে বসছেন। আপনাদের সবার একটাই টার্গেট, আওয়ামী লীগকে নিঃশেষ করা, যেটা বাটপার ইউনুস শুরু করে দিয়ে গেছিল। আপনারা সেটাকে আবার এক্সপিডাইট করতে চান। আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে চান। আওয়ামী লীগকে কি কেউ নিষিদ্ধ করতে চাইছে না? আওয়ামী লীগ নিজেই নিঃশেষ হয়েছে নিজেদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে। সেটা আপনি মনে করেন, কিন্তু ওনারা যেটা করছেন সেটা হচ্ছে বিষয়। আওয়ামী লীগ কর্মকাণ্ডে নিষিদ্ধ যদি হয়ে থাকে সবকিছু নিয়ে, সেটা তো জনগণ বিচার করবে। সেটা কি জনগণকে বিচার করার সুযোগ আমরা দিয়েছি? আমরা তো জনগণকে সুযোগ দিয়ে নাই। আমরা তো সরকারি দল, সেটাকে ব্যান করতে, ইউনুস ব্যান করে যাচ্ছে, ইউনুসের ব্যান কন্টিনিউশনে এই সরকার করছে, তাই না? জনগণ তো এখানে নাই। তো আওয়ামী লীগ খারাপ করেছে কি ভালো করেছে, সেটা জনগণের তরফ থেকে তো জবাব পাওয়ার সুযোগ হয়নি। কিন্তু এখানে জনগণের তরফ থেকে ভোগ করার মাধ্যম হচ্ছে ভোট, তাদেরকে ভোটে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া। কিন্তু আপনি তাকে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দিয়েছেন, এবং সম্মিলিতভাবে সব কয়টা বিরোধী দল, সরকারি দল একসঙ্গে চাচ্ছে যে আওয়ামী লীগ যেন বাংলাদেশের রাজনীতিতে না আসতে পারে। অথচ আমাকে শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন, সুযোগ দেওয়ার সুযোগ কি ছিল? আমাকে শেষ করতে দেন। আপনি তাকে নিঃশেষ করে দেওয়ার প্ল্যান নিয়েছেন, আপনি তাকে রাজনীতি করতে দেবেন না। শুধু তাই নয়, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে আপনি জেলে রাখবেন। এবং আওয়ামী লীগের পক্ষে যদি কোনো কারণে কথা যায়, আওয়ামী লীগের পক্ষে যাওয়া মানে হচ্ছে যে রাজনৈতিক যে অস্থিতিশীলতা চলছে, যে গণতন্ত্রহীনতা চলতেছে, যেখানে আপনার এক নায়কতন্ত্র বলবো না, আমি বলবো যে যেই সংস্কৃতিটা আমরা চেয়েছিলাম, যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে দেশ এগিয়ে যাওয়া, সেটা যখন আপনি অনুপস্থিত দেখবেন, এটা নিয়ে কথা বললে তখন আবার আপনাকে বলা হবে শেখ হাসিনাকে ফেরত আনতে চায়। সো এই যে ট্যাগ দেওয়া, এই যে একদিকে আমরা শেখ হাসিনা এবং তার দলকে আসতে দেবই না, এটা পণ করে রাখেছি, শেখ হাসিনাকে আসতে দেবেন না, সেটাও যদি আপনি ডিসিশন নিয়ে থাকেন, সেটার একটা যুক্তি থাকতে পারে। যেহেতু শেখ হাসিনা 17 বছর ক্ষমতায় ছিলেন, যা ইচ্ছা তা করেছেন আপনাদের ভাষায়। কিন্তু দল কি করেছে? দলকে যদি আপনি করতে যান, সেই জায়গায় তো প্রশ্ন আসবে। কারণ এই দল তো অনেক সাধারণ মানুষ করেছে, যারা তো অপরাধী না, তারা তো একটা রাজনৈতিক বিশ্বাসে করেছে। আপনি রাজনৈতিক নেতাদেরকে সাজা দেবেন যারা যারা এই কর্মটা করেছে। তো সরকার এবং বিরোধী দল সবাই একজোট হয়ে যখন এগুলো করতে যায়, যেখানে অন্য কোনো এজেন্ডা নাই, তো সেখানে আলোচনার কি হবে? আলোচনাটা এরকমই হবে যে ভাই এমন কিছু করো না যাতে আমার গদিতে সমস্যা হয়, ভাই তুমিও আমার এমন কিছু বলো না যাতে তোমার অসুবিধা হয়, এবং তুমি এমন কিছু করো না আবার মানুষ আওয়ামী লীগের প্রতি সিম্পেথাইজ হয়ে যায়। সো এখন আওয়ামী লীগ নাইয়ের মধ্যেও আওয়ামী লীগ একটা বিরাট ভীতিকর পরিস্থিতি তৈরি করে রেখেছে সরকারি দলের মনে, বিরোধী দলের মনে। তারা আওয়ামী ফোবিয়ায় ভুগতেছে। আওয়ামী লীগ চারিদিকে শুধু আওয়ামী লীগ দেখতেছে, এবং শেখ হাসিনা দেখতেছে, এবং সবার মধ্যে শেখ হাসিনা দেখতেছে, কেউ কথা বললেই শেখ হাসিনার লোক দেখতেছে। তো এই যে একটা দল দেশকে কিভাবে এগিয়ে নেবে, সেই এজেন্ডা বাদ দিয়ে যখন তাদের মনের মধ্যে এগুলো থাকে, তখন সংসদটা অকার্যকরী থাকবে। হতে পারে তারা আওয়ামী লীগ না থাকলে কি হয়? আওয়ামী লীগ না থাকলে তারা একদল নিশ্চিন্তে ক্ষমতায় চলে যায়, আরেক দল যার বিরোধী দলে বসার কোনো ক্ষমতাই নেই, সক্ষমতাই নাই, 4 নম্বর 5 নম্বর দল হয়, সে যায় বিরোধী দল হয়ে যায়। সে জিন্দিগিতেও চিন্তা করে না যে স্বাধীনতা বিরোধিতা করার কারণে তাকে এই বাংলাদেশ রাজনীতি করার অধিকার দেবে। বাট রাজনীতি করার অধিকার না, শুধু বিরোধী দল বানিয়ে দিয়েছে, এবং তারা আবার দাবি করছে যে তারা ক্ষমতায় যাওয়ার মতোই ছিল, তাদের সেই ক্ষমতার জিনিসটা কেড়ে নিয়েছে চক্রান্ত করে, তাই না? তো সেই জায়গায় তাহলে আওয়ামী লীগ না থাকলে তো এদের লাভ, একদল বিনা ভোটে বা বিনা চ্যালেঞ্জে ক্ষমতায় চলে যায়, আরেক দল যা হওয়ার ছিল না তা হয়ে যায়। বাস্তবতাটা কি? বাস্তবতা হচ্ছে বাংলাদেশের দ্বিদলীয় সংস্কৃতির
চর্চা বহুদিন থেকে চলছে। বাংলাদেশে আওয়ামী লীগ যদি ক্ষমতায় যাবে তাহলে বিএনপি ক্ষমতার বাইরে থাকবে, এটাই চলছিল দীর্ঘদিন থেকে এবং এটা এখনো পর্যন্ত চলমান। আপনি যদি ইলেকশন দেন, রিয়েলি আপনি তো ইলেকশন দিচ্ছেন না, আপনি তো এখন সমঝোতার একটা ইলেকশন দিচ্ছে। ইউনূসের পাতানো ইলেকশন করে গেছে, ইউনূস কারে কোথায় দেবে, যেগুলো ভোটে জিতবে এরা কেউ চিন্তাও করতে পারে না এই লোক জিতে আসবে, সেগুলো বিরাট ব্যবধানে জিতে আসছে। কোথা থেকে এই ভোট কে দিয়েছে এগুলো নিয়ে এখন কোশ্চেন উঠছে। ওরা আবার একদল আরেক দলরে বলতেছে পাতানো ইলেকশনের ব্যাপারে, এখন অভিযোগও করে, তাই না? আপনি শুনেন নাই যে নাহিদ ইসলামের বিজয় কিভাবে হলো কিংবা শফিকুর রহমানের বিজয় কিভাবে হলো, এগুলো নিয়ে প্রশ্ন উঠছে। তো এরকম উঠবে, একজন আরেকজনকে গায়েল কিন্তু করবে। ত্রয়োদশ নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার কোনো সুযোগ কি ছিল? কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভুল স্বীকার করেছে কি, তারা অনুতপ্ত হয়েছে কি, বা যারা পালিয়ে গিয়েছে তারা কি এসে দলের দায়ভার নিয়েছে? আপনি দায়ভার নেওয়ার মতো কোনো সুযোগ দিয়েছেন? আপনি 5 আগস্টের পর থেকে তাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন, তাদের বাড়ি আক্রমণ করেছেন, তাদেরকে আক্রমণ করেছেন, তাদেরকে জেলে দিচ্ছেন। একজন লোক রাজনীতি করে, সে অপরাধ করেছে, কিন্তু তার ছেলে মেয়ে কি করেছে, তার বউ কি করেছে, তার বাড়ি কি করেছে, তার বাড়িটা কেন আপনি পুড়িয়ে দিয়েছেন, তাকে এখন তার আত্মীয় স্বজনকে কেন আপনি মারছেন? এই যে সংস্কৃতিটা তৈরি করে দিয়েছে ইউনূস, যাকে বলি যে বিশ্ব বাটপার, এটার খেসারত তো আমাদের জাতিকে দিতে হবে। এটা তো এই সরকার করে নাই, কিন্তু এই সরকার সেটা ধারাবাহিকতা পেয়ে গেছে। তৃণমূল আওয়ামী লীগ এমন একটা দল, সেই ৭৭ বছর বয়সী একটা দল, যেটা 49-এর 23শে জুন জন্ম হলো সেই রোজ গার্ডেনে, তার উজ্জ্বল ভবিষ্যৎ, তার যে অতীত, তার 6 দফা আন্দোলন ৬৬-তে, তার ৬৯-এ গণ অভ্যুত্থান, তার ৭০-এ নির্বাচন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ, যারা হাত দিয়ে পুরো বাংলাদেশ আসলো, তার নেতাকর্মীর অভাব পড়েছে? মোটেই না। তার আদর্শ উজ্জীবিত লোক সারা বাংলাদেশে আছে, ঘরে ঘরে আছে। কিন্তু এই দল থাকবে, এই দল আছে, এবং এই দল যতবারই নিষিদ্ধ হোক, এই নিষিদ্ধ হচ্ছে যে কাগজে নিষিদ্ধ। এই কাগজে নিষিদ্ধ এটারই প্রমাণ হয় 18,000 পুলিশ নিয়োগ দিতে হয় তার প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনি প্রতিরোধ করার জন্য, আপনি আর্মি নামাতে হয়। আনইউজুয়াল ব্যাপার। এটা কি বাংলাদেশে কখনো দেখেছেন? আর্মি এরকম একটা পরিস্থিতিতে রাস্তায় নেমেছে একটা দলের কর্মসূচি প্রতিহত করার জন্য? তারপর বিডিআর নামিয়েছেন, তা আর কি আছে? আমি তো আর কিছু দেখি না, বিরোধী দলকে নামিয়ে দিয়েছেন। যে ইউনূস আমলে যে মব সংস্কৃতি যেটা শিখিয়ে গেছে সেটা কিন্তু এখনো যায় না। আপনি তো আওয়ামী লীগ প্রশ্নে ভারত এক, এবং ভারতের সবকটা দলই এক। আপনি যদি খেয়াল করে দেখেন কংগ্রেস তাদেরকে কি, আওয়ামী লীগকে কিভাবে দেখে। শেখ হাসিনা যখন গেল, কংগ্রেস তার সবচেয়ে বড় মিত্র ছিল, কংগ্রেসও তাকে গ্রহণ করেছে আর বিজেপিও করেছে। তারপরে তৃণমূলের মতো দলও এখন শেখ হাসিনা জয়গান গাচ্ছে। তার মানে এখানে কে আছে প্রতিরোধ করা? তার মধ্যে কিছু হয়নি। এবং সরকার পরিবর্তনের পরও আওয়ামী লীগের প্রতি যে আছে, যার প্রীতি সম্পর্ক যেটা ভারত সরকারের আছে, সেটা চলমান আছে।